নিলয় আর রিয়াজ হাঁ করে বৃদ্ধ লোকটার কথাগুলো শুনল। এখন ওরা নিজেরাই ভেবে নিচ্ছে যে এরা না কোনো সময় এদের খেয়ে নেয়। বৃদ্ধ লোকটা কথাগুলো বলে চোখ মুছে নিচ্ছে, যা রিয়াজ নোটিস করে। অনেকক্ষণ নীরবতা কাটার পর বৃদ্ধ লোক বলে, সবাই যে যার রুমে যাও, অনেক রাত হয়েছে, ঘুমাও। বলেই তিনি চেয়ার থেকে উঠে নিজের রুমের দিকে হাঁটতে শুরু করে। এদিকে তাজকিয়া, আঞ্জুমা বেগম সহ পুরো পরিবারের লোক বসা থেকে উঠে যে যার রুমে চলে যায়। রিয়াজ কলমটা খাতার উপর রাখলেও একটা শব্দও লিখতে পারেনি। লিখবেও বা কিভাবে? বৃদ্ধ যে ঘটনা শুনিয়েছে এতে হাড় হিম হয়ে যায় ওদের। সবাই চলে যাবার পর নিলয় বলল, আমরা বসে আছি কি করতে? চল রুমে। রিয়াজও হ্যাঁ সূচক মাথা নাড়ায়। রুমে গিয়ে নিলয় বিছানা ঠিক করছিল। রিয়াজ একটা টেবিলের সামনে খাতা আর কলম নিয়ে বসে আছে। নিলয় বিছানা গোছানো শেষে লম্বা হয়ে শুয়ে পড়ে। এরপর রিয়াজের দিকে তাকিয়ে বলল, আচ্ছা, এই এলাকার মানুষ যদি আমাদের খেয়ে ফেলে? না, এরা খাবে না আমাদের। বৃদ্ধ লোকটা চোখের পানি হয়তো তুই খেয়াল করিসনি। নিজের জীবন বাঁচানোর জন্য হয়তো অনিচ্ছা সত্ত্বেও মরা মানুষের মাংস রান্না করে খায়। হিসেব করে দেখ, এদের সমাজের চেয়ে আমাদের সমাজটা কতটা জঘন্য। হয়তো এরা নিয়ম করে মেনে নেয়, আর আমাদের সমাজ অনিয়মভাবে সেটা করে। এরা পিশাচের মতো কাজ করলেও কাউকে জীবিত হত্যা করে না। আর আমাদের সমাজে মানুষ নিজের স্বার্থ উদ্ধার করতে মানুষকে জীবিতই হত্যা করে। এরা নিজেদের মধ্যে লড়াই করে না। আর আমাদের সমাজে মানুষ লুডো খেলা নিয়েও কোপাকেপি শুরু হয়। এরা সবাই একজোটে বসবাস করে, তবুও এমন অভিশপ্ত গ্রামে থেকেও সবাই কতটা হাসি খুশি থাকে। আর আমাদের সমাজটা মুক্ত হওয়ার পরেও টাকার জন্য একজন আরেকজনকে পিঠে ছুরি মেরে দেয়। ডিগ্রি নিয়ে রাস্তায় রিক্সা চালানো ছেলেরা ডিপ্রেশনে আত্মহত্যা করে। অন্যদিকে কখনো স্কুলের পাশেও না হেঁটে টাকার জোরে তারা রাজনৈতিক নেতা হয়ে যায়। তাদের কথা সবাই শুনে তারা মেম্বার চেয়ারম্যান। আমি মনে করি এরা পিশাচের মতো থাকলেও আমাদের সমাজ থেকে এদের সমাজটা অনেক ভালো। আদিবাসীরাই সঠিক ছিল। দেশ যত উন্নত হচ্ছে, সমাজের মানুষ তত হিংস্র হচ্ছে। হুম, সেটাও ঠিক। যাই হোক, এখন কি করবি? ঘুমিয়ে পড়তি, আমার কাজ আছে। নিলয় চোখ দুটো বন্ধ করে নেয়। রিয়াজ খাতার উপর কলম চালানো শুরু করে। লিখতে লিখতে অনেক রাতও হয়ে যায়। এদিকে রিয়াজের চোখে ঘুমের প্রভাব বিস্তার ঘটতে শুরু করে। রিয়াজ লেখা শেষ করে ঘুমানোর প্রস্তুতি নেবে, ঠিক তখনই সে অনুভব করে তাদের কেউ লুকিয়ে দেখছে। রিয়াজের মনে ভয় কাজ করতে শুরু করে। বারান্দায় কেউ একজন আছে, যে অনেকক্ষণ থেকেই রিয়াজকে লুকিয়ে দেখছে। রিয়াজ এতক্ষণ সন্দেহ করলেও এইবার শিওর হয়ে যায়। তবে বারান্দায় কালো পর্দা টাঙানো, পর্দার ওপাশে যাওয়া কি ঠিক হবে ভেবে যাচ্ছে। রিয়াজ যত কিছুই হোক, লেখক হিসেবে আর আগ্রহ একটু বেশি। বারান্দায় কে আছে তা নিজের চোখে না দেখা অবধি শান্তি পাচ্ছিল না। ধীরে ধীরে রিয়াজ পর্দার কাছে আসে। আর তখনই রিয়াজ অনুভব করে পর্দার ওপাশে যে ছিল সে এক লাফে নিচে নেমে গেছে। রিয়াজ হুট করে পর্দা তুলে বারান্দায় চলে যায়, আর দেখে নিচে কেউ নেই। এইবার ভয় পেয়ে যায় রিয়াজ। আবার উল্টে রুমে ফেরার জন্য তাকাতেই দেখে তার পিছনে সেই চিকন দাঁত, পচা মাংস আর ঘুটঘুটে কালো চামড়ার অশরীরীটা জোরে এক চিৎকার মেরে দেয়। রিয়াজ চোখের সামনেই এমন ভয়ঙ্কর চেহারা দেখে ভয়ে পিছু যেতেই বারান্দা থেকে পা টপকে নিচে পড়ে যায়। কিছুক্ষণের জন্য রিয়াজ নিজেকে হারিয়ে ফেলে। মনে হচ্ছে সে মৃত্যুর কাছাকাছি চলে এসেছে। বারান্দার দ্বিতীয় তলা থেকে মাটিতে পড়ার সাথে সাথেই রিয়াজ দেখে তার চারপাশে কুকুরের মতো অনেকগুলো প্রাণী, যাদের দেহ কুকুরের মতো হলেও মুখটা পুরো মানুষের মতো। সবগুলো প্রাণী রিয়াজের দিকে ভয়ঙ্করভাবে তাকিয়ে আছে। ভয়ে রিয়াজের শরীর থরথর করে কাঁপছে। রিয়াজ ভেবে পাচ্ছিল না কি করবে। এদিকে চারপাশে কোনো লোকজন নেই, সবাই যে যার ঘরের মধ্যেই লুকিয়ে আছে। কারণ বাহিরে এলে এই ভয়ঙ্কর চেহারার কুকুরগুলো সবাইকে ছিঁড়ে ছিঁড়ে খাবে। রিয়াজ মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে নেয়। ওদিকে নিলয় ঘুমুচ্ছে। রিয়াজ কিছু ভেবে পাচ্ছিল না। ঠিক তখনই রিয়াজ দেখে কুকুরগুলো রিয়াজের একটু কাছে আসতেই আবার উল্টে দৌড় দেয়। রিয়াজ অবাক হয়ে গেল, কুকুরগুলো তাকে দেখে ভয় পেয়েছে নাকি অন্য কিছু। রিয়াজ চারপাশে ভালোভাবে তাকায়, কিন্তু কাউকে দেখতে পাচ্ছে না। এদিকে কুকুরগুলো ভয়ে কোন দিকে দৌড়ে পালিয়ে গেছে সেটাও রিয়াজ নোটিস করতে পারেনি। কিন্তু আগে নিজের জীবন বাঁচাতে হবে।
এরপর বসা থেকে উঠে রিয়াজ এক দৌড়ে আবার ঘরের ভেতর প্রবেশ করতে যায়, কিন্তু ঘরের ভেতর থেকে দরজা লক করা। রিয়াজ ভেতরে প্রবেশ করতে পারছে না। আর তখনই রিয়াজের মাথায় একটা প্রশ্ন নেমে এলো। রিয়াজের মনে পড়ে যায় সেই জঙ্গলের কথা। জঙ্গলের মধ্যেও রিয়াজের চোখের সামনে এমন ভয়ঙ্কর একটা দানব দেখেছিল সে, কিন্তু দানবটা রিয়াজকে কিছুই করলো না। রিয়াজ জ্ঞান হারাবার পর মূলত কি হয়েছিল এবার রিয়াজের কাছে আরেকটু খটকা লাগে। সেই বৃদ্ধ লোকটাকে রিয়াজ জঙ্গলের মধ্যে দেখেছিল, কিন্তু বৃদ্ধ লোকটা রাতে সেই জঙ্গলে কি করছিল? বৃদ্ধ লোকের কথা অনুযায়ী সন্ধ্যা 5টার পর কেউ তো আর বের হয় না। তাহলে বৃদ্ধ লোকটা রাতের বেলা জঙ্গলে কি করছিল? তখন তো তার বের হওয়া নিষেধ ছিল, আর বৃদ্ধ লোকটাই তাদেরকে এখানে নিয়ে এসেছে। বৃদ্ধ লোকটাই বা জানলো কিভাবে যে তারা নদীর পাড়ে এসেছিল? রিয়াজের মাথায় এক গাদা প্রশ্ন জমে যায়। রিয়াজ দরজা আর ধাক্কায় না, কারণ ভিতরে লক করা, এখন কেউই দরজা খুলবে না। কিন্তু রিয়াজকে দেখে দানবটা কিছু কেন করলো না? আর এমন ভয়ঙ্কর চেহারার কুকুরগুলো কেন ভয়ে পালিয়ে যায়? এই ব্যাপারটা মাথা থেকে সরছেই না। অনেকক্ষণ ভাবনার পর রিয়াজের এবার কিছু একটা স্পষ্ট হয়ে যায়। রিয়াজ ভাবে অশরীরীগুলো হয়তো রিয়াজকে স্পর্শ করতে পারবে না। কেন করে না সেটা রিয়াজের অজানা। আর এই অজানা রহস্য জানতে রিয়াজ আর দরজার ভেতর প্রবেশ করতে আগ্রহ দেখায়নি। রিয়াজ সাথে সাথে উল্টো ফিরে তাকায়। সে পুরো গ্রামে হাঁটবে, চলবে, ঘুরবে, জানার চেষ্টা করবে এর আসল রহস্য কী আর কি হচ্ছে এখানে। গ্রামের দিকে হাঁটা শুরু করে দেয় রিয়াজ। রাতের বেলা পুরো এলাকাটা কেমন যেন নির্জন, কোনো মানুষের সারা শব্দ নেই, এবং কি কোনো কাকপক্ষীরও শব্দ নেই। সব যেন ঘুমিয়ে গেছে, সাথে সাথে ঘুমিয়ে গেছে চারপাশের পরিবেশ। বাতাসের কোনো শব্দ নেই। শীতল একটা মৃদু বাতাস বইছে ঠিকই, কিন্তু সেটা শুধু নিঃশ্বাস নেওয়ার জন্য উপযুক্ত। সেই বাতাসকে অন্যভাবে উপলব্ধি করা কোনোভাবেই সম্ভব নয়। ভাবছে আর ধীরে ধীরে রিয়াজ এলাকাটা ট্রল দিচ্ছে। আকাশের চাঁদটা আজ অনেক বেশি আলো দিয়ে ফেলতেছে। চাঁদের আলোয় পুরো এলাকাটা ঝলমল করছে। দেখে মনেই হচ্ছে না এই গ্রামটা কোনো অভিশপ্ত গ্রাম। রিয়াজ হাঁটতে হাঁটতে আরও কিছু দূর যায়। দেখে একটা ভাঙা বিল্ডিং সেই গ্রামের একটা কোণায় পড়ে আছে। রিয়াজ বিল্ডিংটার দিকে অনেকক্ষণ তাকায়। চাঁদের আলোয় মোটামুটি ভাঙা বিল্ডিংটা বোঝা যাচ্ছে। রিয়াজের মনে হচ্ছে এই বাড়িটি রিয়াজ আগেও কোথাও দেখেছে। বড্ড চেনা চেনা এই ভাঙা বিল্ডিংটা। 6-9 না ভেবে রিয়াজ সিদ্ধান্ত নেয়, সন্দেহ যেহেতু লাগছে তবে বিল্ডিংটা ঘেঁটে দেখা যাক। আর রিয়াজ পা বাড়াতে থাকে সেই ভাঙা বিল্ডিংয়ের দিকে। কয়েক পা এগোতেই কিছু একটার সাথে হোঁচট খেয়ে রিয়াজ নিচে পড়ে যায়। রিয়াজ নিচ থেকে কোনোভাবে আবার উঠে দাঁড়ায়। এরপর কিসের সাথে হোঁচট খেয়েছে সেটা দেখার জন্য মাটিতে হাত দিতেই কাঠের মতো কিছু একটার স্পর্শ পায় রিয়াজ। এরপর সেটা ভালোভাবে তুলে ধরতেই বেশ চমকে যায় সে, কারণ এইটা সেই সাইনবোর্ড, যে সাইনবোর্ড রিয়াজ প্রায় রাতে স্বপ্ন দেখত। রিয়াজ এটা ভেবে আরও বেশি অবাক হয়ে যায়। স্বপ্নের মধ্যে কলাকাটা নামক এলাকাটা দেখলেও সে স্বপ্নের মতো একই রকম একটা সাইনবোর্ড বাস্তবে দেখে ফেলবে। এটা নিয়ে ভাবতে শুরু করে রিয়াজ। নাম একই হলেও এই বোর্ড কিভাবে একই হলো? রিয়াজের কাছে আরও বেশি খটকা লাগতে লাগলো। এই সব কিছুর মধ্যে নিশ্চয়ই কোনো রহস্য লুকিয়ে আছে, যেটা সবার অজানা নয়তো সবারই জানা আছে, কিন্তু রিয়াজের অজানা। রিয়াজ ধীর গতিতে সেই বিল্ডিংয়ের দিকে এগিয়ে যেতে থাকে, কিন্তু তখনই রিয়াজকে অবাক করে দিয়ে একটা গাছ রিয়াজের সামনে ভেঙে পড়ে যায়। রিয়াজ আরও বেশি অবাক হয়ে যায়। কোনো বাতাস নেই, কোনো ঝড় নেই, কোনো তুফান নেই। এই গাছটা রিয়াজের সামনে কিভাবে ভেঙে পড়লো? রিয়াজ একটু ভালোভাবে গাছের ডালের দিকে তাকিয়ে বুঝতে পারে এটাই সেই গাছ, যে গাছের পাতা রিয়াজ প্রায় রাতে স্বপ্ন দেখত। রিয়াজ কিছুই বুঝে উঠতে পারছিল না। সে প্রায় রাতে যা স্বপ্ন দেখত সবগুলো একই জায়গার মধ্যে উপস্থিত, এবং সেটা কিভাবে সম্ভব? অনেকগুলো প্রশ্ন যেন চোট বেঁধে যায়। রিয়াজ কিছুই বুঝে উঠতে পারছিল না। গত রাতে দানবের পালিয়ে যাওয়া, নিষিদ্ধ সময়ে জঙ্গলে বৃদ্ধের ঘুরে বেড়ানো, এবং সেই ভয়ঙ্কর কুকুরগুলো তাকে দেখে ভয়ে দৌড়ে পালানো, সব কিছু কেমন যেন গোলমেলে লাগছে। রিয়াজের প্রথম থেকে মনে হচ্ছিল এই গ্রামে তারা নিচে আসছে না,
তাদের কেউ নিয়ে আসছে। কিন্তু যদি কেউ নিয়ে এসেই থাকে তাহলে কেন নিয়ে এসেছে? রিয়াজের সাথে এই এলাকার সম্পর্ক কি? যে এলাকার নামটাও রিয়াজ কখনো শোনেনি, যে এলাকাতে রিয়াজ কখনো নিচের পা দেয়নি, সেই এলাকার সাথে এত কিছু কিভাবে তার সাথে মিলে যায়? সাইনবোর্ড হাতে নিয়ে রাতের সেই নির্জন স্থানে ভাবনা করতে করতে রিয়াজের মাথা ব্যথা শুরু হয়, চোখ ঝিমঝিম শুরু করে। ধীরে ধীরে চোখের মধ্যে অন্ধকার নেমে আসছে, আর তখনই রিয়াজের কাঁধে কারো হাত রাখার অনুভব করে রিয়াজ। চট করে পিছনে তাকাতেই রিয়াজ কাউকে দেখে সেখানে, কিন্তু স্পষ্ট দেখতে পাচ্ছে না কিছুই, কারণ রিয়াজের মাথা ব্যথার সাথে চোখ ঝিমঝিম শুরু হয়েছে। সব কিছু ঘোলা দেখতে পাচ্ছে সে। ধীরে ধীরে রিয়াজ জ্ঞান হারাচ্ছে, মনে হচ্ছে সে এক্ষুনি হেলে পড়ে যাবে। তবে ঘোলা চোখে রিয়াজ সামনে থাকা জিনিসটাকে ভালোভাবে দেখতে না পেলেও তার চোখ লাল বর্ণের ছিল, সেটা বুঝতে পেরেছে। যেন তার চোখ থেকে লাল আলো বের হচ্ছে, আর সেই মুহূর্তেই সেখানে জ্ঞান হারায় রিয়াজ। চোখ খোলার পর রিয়াজ নিজেকে নিজের বিছানার মধ্যে আবিষ্কার করলো। রিয়াজের পাশে বসে আছে তাজকিয়া, নিলয়, সেই বৃদ্ধ লোক এবং আঞ্জুমা বেগম। রিয়াজ আবার বরাবরের মতোই অবাক হয়ে গেল। রাতে রিয়াজ সেই ভাঙা বাড়িটার সামনে জ্ঞান হারালো, কিন্তু সেখান থেকে তাকে বাড়িতে নিয়ে আসলো কে? আর বিছানার মধ্যে নিজেকে এভাবেই শুয়ে থাকতে দেখে অনেকটা অবাক হয়ে যায়। অন্যদিকে নিলয় রিয়াজকে বলল, কিরে, তোর শরীর কি খারাপ করছে? তার আগে বল আমার কি হয়েছিল। কি হবে আবার? সকালবেলাতে বারান্দার মধ্যে শুয়েছিলে, তারপর আমি তোকে বিছানায় এনে সবাইকে ডাক দিলাম। বেশ খানিকটা অবাক হয়ে গেল রিয়াজ। সবার উদ্দেশ্যে আবার বলল, না, আমার কিছু হয়নি। বারান্দার মধ্যে গিয়েছিলাম, এরপর ভাবলাম কিছু লিখি, তারপর খাতা কলম বের করে লিখতে লিখতে হয়তো ঘুমিয়ে গেছি। রিয়াজের কথার পর তাজকিয়া প্রশ্ন করে বসল। কিন্তু আপনার খাতা কলম তো টেবিলে ছিল। রিয়াজ তার কথা শুনে হতবম্ব হয়ে যায়। তাজকিয়া হঠাৎ এইভাবে পিছিয়ে না ধরলেও পারত। রিয়াজ উপস্থিত বুদ্ধি খাটিয়ে আবার বলল, লিখতে লিখতে আমার প্রচণ্ড ঘুম পাচ্ছিল, তাই টেবিলের উপর খাতা রেখে আবার বারান্দায় গিয়ে বসেছিলাম, হয়তো তখন ঘুমিয়ে গেছি। রিয়াজের কথা কেউ বিশ্বাস করুক আর না করুক, বৃদ্ধ লোকটা বিশ্বাস করে না। তিনি রিয়াজের দিকে কেমন ভাবে যেন তাকিয়ে আছে। রিয়াজের চোখটাও বৃদ্ধ লোকটার দিকে। ওনার এমনভাবে তাকানো দেখে রিয়াজ বৃদ্ধকে সন্দেহ করে বসে। ভেবে নেয় কাল রাতে যা হয়েছে সব কিছুই হয়তো বৃদ্ধ লোকটা জানে, আর রিয়াজকে এই বাড়িতে হয়তো বৃদ্ধ লোকটাই এনেছে। তবে কি লাল চোখওয়ালা সেই মানুষটা এই বৃদ্ধ লোকটি? তা যদি হয় তবে তো এই বৃদ্ধ লোকটা কোনো মানুষ নয়। রিয়াজ ভেবে পায় না কি ভাববে। যা সে ভাবছে তা বাস্তবে অন্য রকম ঘটছে, আর যা ঘটছে তা ভাবনাকে অন্যদিকে মোড় ঘোরাচ্ছে। সব কেমন যেন গোলকধাঁধা হয়ে যায়। আঞ্জুমা বেগম তখন বলে ওঠে, নিচে খাবার ব্যবস্থা করা আছে, তোমরা এসে খেয়ে নাও। এই বলেই তাজকিয়া, আঞ্জুমা আর বৃদ্ধ লোকটা রুম ত্যাগ করে। নিলয় রিয়াজের দিকে তাকিয়ে রইল। রিয়াজ নিজের মাথাটা টিপে ধরে নিলয়ের উদ্দেশ্যে বলল, আমি পাগল হয়ে যাব নিলয়, সব কিছু কেমন যেন গেলে মেলে যাচ্ছে। আমি এটাই বুঝতে পারছি না এখানে কে মানুষ আর কে অশরীরী। তখনই নিলয় রিয়াজকে চমকে দেওয়ার মতো একটা কথা বলে, যেটা রিয়াজ শোনার জন্য হয়তো এত চিন্তা করছিল। নিলয় বলে, আমি ভোরে তোকে বারান্দায় দেখে যখন আনতে গেছিলাম, তখন সেখানে তুই একা ছিলি না, তোর সাথে আরও একজন ছিল। আমি পর্দার এপাশ থেকে স্পষ্ট না দেখতে পেলেও বারান্দায় যেতেই তাকে দেখে ফেলছি। সে অন্য কেউ ছিল না, তাস্কের বাবা ছিল। রিয়াজ নিলয়ের মুখে এই কথা শুনে নড়ে চড়ে বসে। এরপর বলল, তিনি তোকে কিছু বলেনি? না, তেমন কিছু হয়নি। আমি বারান্দায় যেতে যেতে বৃদ্ধ লোকটা এক লাফে নিচে নেমে যায়, কিন্তু কালো চাদরটা আমার চোখে আটকে যায়। যখন আমি ওনাদের ডাকি তখন শিওর হয়ে গেছি। তুই নিজেও তো দেখলি বৃদ্ধ লোকটার গায়ে কালো চাদর। তার মানে কাল রাতে লাল চোখওয়ালা সে অশরীরীটা বৃদ্ধ ছিল? কাল রাতে মানে কি হয়েছিল কাল রাতে? রিয়াজ নিলয়কে সব খুলে বলে। নিলয় নিজেও এখন অবাক হয়। এখানে অনেক রহস্য আছে। সেই সাইনবোর্ড যা রিয়াজ স্বপ্নে দেখত, সেই নাম যেটা রিয়াজ স্বপ্নে দেখত, আবার সেই পাতা এবং ভাঙা বিল্ডিং, সব কিছুর সাথে একটা যোগসূত্র নিশ্চয়ই আছে। রিয়াজ আবার নিলয়কে বলে, হিসেব করে দেখ, এই বৃদ্ধ লোক তার বাড়িতে আমাদের জায়গা দিয়েছে কেন?
তার বাড়িতে জায়গা দেওয়া, তার বাড়িতে খাওয়া দাওয়া, সব কিছুতে একটা গন্ডগোল তো অবশ্যই আছে। আমার মনে হচ্ছে এই বৃদ্ধ লোকটা আসল শৈলী, যে আমাদের তার মন মতো ঘটনা শুনে একটা কাহিনী সাজায়। তার কথাতেই সব হচ্ছে। হিসেব করে দেখলে আমরা সেটাই জানি, যা আমাদের বৃদ্ধ লোকটা বলেছে, আর আমরা সেটাই দেখছি, যা সে বৃদ্ধ লোকটা আমাদের দেখিয়েছে। তখনই কথাটার মধ্যেই বৃদ্ধ লোকটা রিয়াজকে নিচ থেকে ডেকে বলল। খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। রিয়াজ আর নিলয় তড়িঘড়ি করে নিচে নেমে আসে। খাবার আয়োজন করে বসে আছে তাজকিয়া। রিয়াজ এই কদিন পানির উপরেই বেঁচে ছিল। মাংস দেখলেই মনে হয় সব মানুষের মাংস, কিন্তু আজকের খাবারে একটা অন্যরকম জিনিস, মাছ আর শাকসবজি। রিয়াজ প্রায় 2 দিন পর খাবার পেয়ে তাড়াতাড়ি খাবারের সামনে যায়। এরপর হাত ধুয়ে রাক্ষসের মতো খেতে শুরু করে। রিয়াজের খাওয়া দেখে সবাই অদ্ভুতভাবে ওর দিকে তাকায়। রিয়াজ খেতে খেতে হঠাৎ চোখ দেয় সবার দিকে। দেখে সবাই রিয়াজের এইভাবে খাওয়া দেখে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। যদিও বেশ খানিকটা লজ্জা পায় সে। খাওয়া শেষে রিয়াজ একটু স্থগিত হয়। তখনই বৃদ্ধ লোকটা রিয়াজের সাইড দিয়ে হেঁটে যায়, আর যাওয়ার মাঝে ফিসফিস করে রিয়াজকে বলল। এখানে তুমি যা দেখছো তা নাও হতে পারে, আর যা দেখোনি সেটাই হচ্ছে। রিয়াজের শ্বাস যেন বন্ধ হবার সময় ঘনিয়ে এসেছে। হঠাৎ বৃদ্ধ লোকটার মুখে এমন অদ্ভুত কথা শুনবে রিয়াজ ভাবতেও পারে না। বৃদ্ধ লোকটা কথাটা কয়েক সেকেন্ডে রিয়াজকে বলেই ঘর থেকে বের হয়ে যায়। রিয়াজ অবাক দৃষ্টিতে বৃদ্ধ লোকটার যাওয়া দেখছিল। এদিকে নিলয়ও কিছুটা বুঝতে পারে, তাই একটু বুদ্ধি খাটিয়ে বলে। রিয়াজ, আজকে আমরা এলাকাটা ঘুরে দেখব, চল জামা বদলে আসি। রিয়াজ বুঝে যায় নিলয় কেন এইটা বলেছে। এরপর রিয়াজ ওঠার সময় তাজকিয়াকে বলল। খাবারটা ভালো ছিল। তাজকিয়ার মুখে একটা খুশি দেখতে পায় রিয়াজ। রিয়াজও হালকা মুচকি হেসে বসা থেকে ওঠে। এরপর নিলয় সহ 2জন উপরের তলায় চলে আসে। রুমে আসতেই নিলয় ব্যাগ গোছানো শুরু করে। রিয়াজ নিজেও ব্যাগ গোছায়। গোছানোর মাঝেই রিয়াজ বলল। তুই কিভাবে বুঝলি যে আমি পালাতে যাচ্ছি? আমি লেখক রিয়াজ রাজের বন্ধু, এটুকু তো বুঝে নিতেই পারি। রিয়াজও মুচকি হাসে। এরপর তারা ব্যাগ গুছিয়ে সোজা নিচে নেমে আসে। তাজকিয়া কাঁধে ব্যাগ দেখে অবাক হয়ে প্রশ্ন করে। কোথায় যাচ্ছেন আপনারা? রিয়াজ তাজকিয়ার সামনে এসে দাঁড়ায়। আশেপাশে তাকিয়ে দেখে আঞ্জুমা বেগম নেই। সুযোগে রিয়াজ বলল। আমি খুব তাড়াতাড়ি তোমাকে নিয়ে যেতে আসবো। তাজকিয়া কিছুই বুঝতে পারে না। রিয়াজ নিলয় সহ বের হয়ে আসে। এরপর ডানে বামে না তাকিয়ে হাঁটতে শুরু করে সেই মোয়ের দিকে। এলাকার অনেকেই তাদের দিকে তাকিয়ে আছে। রিয়াজ আর নিলয় মই বেয়ে পাথর পাহাড়ের উপরে উঠে জঙ্গলেও চলেও যায়। এরপর নদীর কিনারায় আসতেই তারা ব্রেক কষে। দেখে নদীর কিনারায় কালো কুৎসিত চেহারার একটি দানব। আর এইটা অন্য কেউ নয়, সেই দানব যে দানবকে রিয়াজ জঙ্গলে দেখেছিল। রিয়াজ বলল। দেখছিস বৃদ্ধ লোকটা কতটা মিথ্যাবাদী? বলেছিল দিনের বেলা এরা আসে না, এখন আসলো কিভাবে? কিন্তু রিয়াজ নিলয়ের দিকে তাকিয়ে দেখে নিলয়ের হাত পা কাঁপছে। এই প্রথম নিলয় দানবটাকে দেখেছে। রিয়াজ নিলয়কে বলল। ভয় পাওয়ার কারণ নেই, এটা আমাকে কিছুই করতে পারবে না। এই বলে রিয়াজ ব্যাগ মাটিতে ফেলে দৌড়ে দানবের দিকে এগিয়ে যায়। নিলয় অবাক হয়ে তাকিয়ে থাকে। রিয়াজের উদ্দেশ্য হচ্ছে দানবটা রিয়াজকে দেখে পালাবে, এবং তখনই তারাও পালাবে। কিন্তু ঘটেছে অন্য কিছু। রিয়াজ দানবটার দিকে যত যাচ্ছে, দানবটা রিয়াজকে তত হিংস্র চোখে দেখছে, যেটা দেখে এখন রিয়াজও ভয় পেয়ে যায়। আর তখনই দানবটা একটা ভয়ঙ্কর চিৎকার মেরে রিয়াজের দিকে তাকায়। রিয়াজ ভয়ে হুট করে মাটিতে 2-3 ডিগবাজি খেয়ে পড়ে গেল। আর তখন রিয়াজ দেখে দানবটা ঝড়ের গতিতে ছুটে যায় নিলয়ের দিকে। রিয়াজ চোখ বড় করে তাকায়। এদিকে দানবটা নিলয়কে ধরতেই যাবে, তখনই বৃদ্ধ লোকটা একটা তলোয়ার নিয়ে কোথা থেকে যেন উড়ে এসে দানবের মুন্ডু কেটে ফেলে। দানবটা মাটিতে পড়ার আগে নখের আঘাতে বৃদ্ধ লোকের পেটে নখ ঢুকিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যেই দানবটা বাতাসে মিশে যায়, আর বৃদ্ধ লোকটা ক্ষতবিক্ষত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এরপর অনেকক্ষণ চারপাশ স্তব্ধ হয়ে যায়। রিয়াজ আর নিলয় নিজেদের চোখের সামনে এমন ঘটনা দেখবে কল্পনাও করেনি।
রিয়াজ দৌড়ে বৃদ্ধ লোকটার কাছে আসে। নিলয়ও ছুটে আসে। বৃদ্ধ লোকের পেট, মুখ আর নখ থেকে রক্ত বের হচ্ছিল প্রচুর। রিয়াজ কিছু বলার আগেই বৃদ্ধ লোকটা বলল, আমার সময় শেষ রিয়াজ। এই দানবরা দিনে আসে না, কিন্তু কেউ পালাতে চাইলে অবশ্যই আসবে। তোমাকে প্রথম দেখে আমি বুঝেছি এই এলাকার রক্ষণশীল ব্যক্তি তুমি, তাই তোমাকে এত যত্ন করেছি। কাল রাতে জ্ঞানহারা দেখে তোমাকে আমি জীবনের ঝুঁকি নিয়ে সেখান থেকে এনেছি। আর ওরা আমাকেও মারতে পারে না, ঠিক তোমার মতোই। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে আজকে দানবটা আমাকে মেরেছে কেন? সে তো আমাকে মারার কথা না। তার মানে পুরো এলাকার দায়িত্ব এখন তোমার উপর। যে দানবকে আমি মেরেছি সে আবার আজ সন্ধ্যা 5টায় বেঁচে উঠবে। তার কোনো মৃত্যু নেই। তাকে যতবার মারা হবে ততবার সে জেগে উঠবে। কিন্তু দুইটা কথা মাথায় রাখবে, এই অশরীরীগুলো প্রতিশোধ আর ইচ্ছে পূরণের জন্য ফিরে আসেনি। এরা কোনো আত্মহত্যা করা অশরীরী নয়, বা এরা কখনো মানুষ ছিল না। তুমি যা দেখছো সেটা সত্য নয়, যা দেখোনি সেটাই সত্য। বের করো রহস্য আর মুক্ত করে দাও সবাইকে। আর শেষ কথা, তাজকিয়াকে সুখে রেখো। কথাটা বলেই বৃদ্ধ লোকটা হাত পা ছেড়ে দেয়। নিলয় বৃদ্ধ লোকটার নাকে হাত দিয়ে দেখে বৃদ্ধ মারা গেছে। কথাটা বলেই বৃদ্ধ লোকটা হাত পা ছেড়ে দেয়। নিলয় বৃদ্ধ লোকটার নাকে হাত দিয়ে দেখে বৃদ্ধ মারা গেছে। রিয়াজ আর কোনো কথা বলে না। কি ভাবলো আর কি হয়ে গেল? রিয়াজ হতভম্ব হয়ে বৃদ্ধ লোকটার নিজের কোল থেকে মাটিতে শুইয়ে দেয়। আর তখনই সেই গ্রামের একটি মানুষ সেখানে উপস্থিত হয়ে যায়। তিনি রিয়াজের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দেয় আর বলে ওঠে, আবার উৎসব হবে। এদিকে রিয়াজ তাড়াতাড়ি বসা থেকে উঠেই সেই লোকটির কাছে যায় এবং লোকটাকে বলল, তুমি কাউকে কিছু বলবা না। মহারাজকে দাফন করা হবে, এলাকায় কোনো উৎসব হবে না। যদি এই বিষয়ে তুমি গ্রামে কিছু বলো তাহলে তোমাকে আমি খুন করে ফেলবো। রিয়াজ কথাটা বলতেই খেয়াল করলো লোকটার কিছু দূর পিছনে গ্রামের অনেকজন মানুষ দাঁড়িয়ে আছে। রিয়াজ অনেকটাই ভয় পেয়ে যায়। তার মানে কি রিয়াজ বৃদ্ধ লোকটাকে বাঁচাতে পারবে না? মানে দাফন দিতে পারবে না? এলাকার নিয়ম অনুযায়ী এখন তো এই বৃদ্ধ লোককে কেটে রান্না করে দিবে তারা। রিয়াজ ভেবে পাচ্ছিল না কি করবে। এর পরপরই গ্রামের মানুষজন সবাই ওই লোকটার পিছনে এসে দাঁড়ায়। এরপর সবাই রিয়াজকে বলল, তুমি আমাদের গ্রামের মেহমান এসেছো, মেহমানের মতোই থাকো। এর পরক্ষণেই গ্রামবাসী বৃদ্ধ লোকের লাশটা কাঁধে তুলে নিয়ে যায়। রিয়াজ তাদের দিকে তাকিয়ে আছে হতভম্ব হয়ে। গ্রামবাসীরা বৃদ্ধ লোককে কাঁধে তুলে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে। রিয়াজ ভাবছে, মানুষ এরকম কিভাবে হতে পারে? একটা মানুষ মরে গেছে, মৃতদেহটাকে কেউ এভাবে টেনে হিঁচড়ে নিতে পারে? নিশ্চয়ই এদের মধ্যে কোনো মানবিকতা নেই। রিয়াজ আবার চিন্তা করে, এই গ্রামের মানুষদের মানবিকতা থাকবে কিভাবে? যেটুকু তাদের আছে আর তারা সেটাই পালন করতেছে। কারণ এই গ্রামের নিয়ম হচ্ছে এইটা। বৃদ্ধ তো অন্য কারো থেকে আলাদা নয়, কারণ এর আগে যে গ্রামে মানুষগুলো মৃত্যুবরণ করেছিল তাদের মাংস বৃদ্ধ লোকটা খেয়েছিল। বৃদ্ধ লোকটাই অনুমতি দিয়েছিল। আজ তার বেলায়ও একই রকম ঘটনা ঘটছে। এই বিষয়টাকে আর আটকানো সম্ভব না। কথাগুলো ভাবতে ভাবতে রিয়াজের চোখ বেয়ে পানি ছড়তে শুরু করে। নিলয়ও কান্নারত অবস্থায় রিয়াজের দিকে তাকিয়ে থাকে। রিয়াজ আর কিছু বলে না। আর বলার মতো কোনো কথাও নেই। রিয়াজ আর নিলয় এই গ্রাম ছেড়ে যেতেও চাচ্ছে না, কারণ বৃদ্ধ রিয়াজকে সবগুলো দায়িত্ব দিয়ে চলে গেছে। এদিকে বৃদ্ধকে কাটাছেঁড়া থেকেও বাঁচাতে পারবে না, এবং আগামীতে এই গ্রামের কোনো মানুষ মরার পর তাকে যেন কেউ খেতে না পারে, সেটা তো অন্তত রিয়াজ বন্ধ করতে পারবে। ভেবেই ব্যাগটা কাঁধে নেয় রিয়াজ। রিয়াজের দেখে নিলয়ও ব্যাগটা কাঁধে নেয়। এরপর দুজনেই আবার রওনা করে সেই গলাকাটা কবরস্থান এলাকার উদ্দেশ্যে। সেই প্রথম দিনের মতোই দৃশ্য দেখা যাচ্ছে। এলাকার মানুষের হইচই করা, সকালের কড়া সূর্যের তাপ। প্রথম দিনের মতোই ব্যাগ কাঁধে নিয়ে মই বেয়ে গ্রামে নামা, যেন তারা আবার শুরু করেছে সব। এখনও এক বিন্দু এগিয়ে যেতে পারেনি। এদিকে এলাকার মানুষরা বৃদ্ধ লোককে নিয়ে উৎসব শুরু
শুরু করে দিয়েছে। রিয়াজ আর নিলয় মই পেয়ে আবার সেই এলাকাতে নামে, কিন্তু রিয়াজ যখন এলাকাতে এসে দেখেছে তাজকিয়া এবং আঞ্জুমা বেগমের মুখে কোনো রকম কান্নার কোনো চিহ্ন নেই। তারাও যেন এই উৎসব পালন করতে অনেক আগ্রহ নিয়ে তাকিয়ে আছে। রিয়াজ বরাবরের মতোই অবাক হয়ে যায়। নিজের বাবা মৃত্যুবরণ করেছে, সেখানে কান্না না করে এরা তো হাসছে। রিয়াজ কিছুই বুঝতে পারছে না। তখনই রিয়াজের মাথায় আবারও সেই বৃদ্ধের কথাটা উকি দিয়েছিল। বৃদ্ধ লোক রিয়াজকে বলেছিল, তুমি যা চোখে দেখছো তা ঘটছে না, আর যেটা ঘটছে তুমি সেটা দেখতে পাচ্ছ না। রিয়াজ নিলয়কে ইশারা করতেই রিয়াজ এবং নিলয় আবার বৃদ্ধের বাড়িতে ঢুকে যায়, কিন্তু দেখেছে তাজকিয়া রিয়াজের দিকে তাকিয়ে কেমন যেন একটা মুচকি হাসি দিল। রিয়াজ তাজকিয়ার হাসিটাকে কোনোভাবেই অদ্ভুত ইশারায় নেয়নি, কারণ রিয়াজ ভালো করেই জানে সে যা চোখে দেখছে সেটা ঘটছে না, আর যেটা ঘটছে সেটা চোখে দেখছে না। এই জন্যই রিয়াজ সেটাকে মূল্যায়ন খুবই কম করে হাঁটা ধরে। নিলয় আর রিয়াজ ব্যাগ নিয়ে তাদের রুমে, অর্থাৎ উপরের তলায় রুমে চলে যায়। এরপর তাদের ব্যাগটা বিছানায় রেখে দেয়। রিয়াজ বারান্দার দিকে আসে। কালো পর্দাটা সরিয়ে রিয়াজ ব্যালকনিতে দাঁড়িয়ে গ্রামের দিকে মনে তাকিয়ে আছে। গ্রামের মানুষরা নেচে নেচে কত উৎসব করছে। বৃদ্ধ লোকটাকে একটা প্লাস্টিকের উপরে শুইয়ে দিয়ে কেউ ছুরি চাপাতি এনে হাত পা কাটা শুরু করেছে, যেটা দেখে রিয়াজ মোটেও সহ্য করতে পারতেছে না। কিন্তু রিয়াজের মাথায় বৃদ্ধ ঢুকিয়ে দিয়েছে সে কথাটা। সে যা দেখছে এগুলো কি সত্যি কোনো ঘটনা ঘটছে, নাকি সবই তার কল্পনা? কিন্তু যদি কল্পনা হয় তাহলে তার মস্তিষ্ক এভাবে কেন কাজ করছে? তার চোখের সামনেই তো সবগুলো ঘটছে। রিয়াজ কিছুই বুঝতে পারছিল না। নিজের চোখে দেখা এই কাজগুলোকে কল্পনাও ভাবতে পারে না, কারণ কল্পনার ভাবনা আর এই ঘটনাগুলো অনেকটাই পার্থক্য রেখে দেয়। রিয়াজ আর কিছু না ভেবে আবার তার রুমের দিকে চলে আসে। অন্যদিকে নিলয় রুমের মধ্যে বসে চিন্তা করতে শুরু করে। রিয়াজ নিলয়ের সামনে টেবিলেই বসে থাকে। এরপর নিলয় রিয়াজকে বলল, আচ্ছা শোন, এ অবধি যা যা ঘটেছে আমি তো এর কোনো ব্যাখ্যাই খুঁজে পাচ্ছি না। তুই কিছু ভেবেছিস কি? না, এখনও তেমন কিছু ভাবিনি। তবে একটা বিষয় চিন্তা করতেছি, এই গ্রামের মধ্যে এমন কিছু অবশ্যই আসে যেটা আমাদেরকে সাহায্য করবে সামনে এগিয়ে যেতে। কিন্তু সেটা কি? আমার মনে হয় সেই ভাঙ্গা বাড়িতে কোনো রহস্য লুকিয়ে আছে। কারণ যেদিন রাতে যখন আমি ভাঙ্গা বাড়িটির সামনে যাই, আর তখন আমি লাল চোখওয়ালা কোনো অশরীরী দেখেছি। আর ওই বাড়িটি আমি স্বপ্নে দেখতাম। একটা জিনিস আমি কিছুতেই বুঝতে পারছি না, এই গ্রামে 3 রকম অশরীরী কেন? দানব, কুকুরের মতো দেখা কিছু, দৈত্য, আর লাল চোখের ওই অশরীরী। এতগুলো অশরীরী এখানে কেন? থাকলে তো যে কোনো একটা থাকতো। যদি কোনো জিন থাকতো তাহলে জিনের বিরুদ্ধে লড়তে পারতাম। যদি শুধু সেই দানব থাকতো তাহলে দানবের বিরুদ্ধে লড়াই করতাম। অথচ সেখানে 3 রকম অশরীরী, যেগুলো রহস্য বের করা কেমন যেন একটা হয়ে যাচ্ছে। সেটাই তো মূল বিষয়। তাছাড়া আমি এসেছি এই গ্রামে বই লেখার জন্য, কিন্তু বৃদ্ধ লোকের কথা অনুযায়ী আমি এখানে আসিনি। আমাকে এখানে আনা হয়েছে, যা আমি অনেক আগে সন্দেহ করেছি। এই এলাকাটা আমাকে স্বপ্নে অনেক টেনেছে, তাই আমি হলফ করে বলতে পারি এই গ্রামে আমি আসিনি, আমাকে আনা হয়েছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, এই গ্রামের সম্বন্ধে যদি সব কিছু রহস্য বের করে ফেলতে পারি তাহলে আমার বই লেখা হয়ে যাবে। দারুণ চিন্তা ভাবনা। এতে এক ঢিলে 2 পাখি মরবে। আমি আজকে আবার সেই ভাঙা বাড়িতে যাব, এবং আমি নিশ্চিত আমি সেই বাড়িতে গেলে কোনো না কোনো প্রমাণ পাবই। আর সেই প্রমাণ নিয়ে আমাকে সব রহস্য বের করে ফেলতে হবে। রিয়াজের কথার মাঝেই তাজকিয়া এসে উপস্থিত হয় সেখানে। রিয়াজ টেবিল থেকে উঠে দাঁড়ায়। তাজকিয়া রিয়াজের উদ্দেশ্যে বলে, উৎসবে আসুন, আপনাদের ডাকছে। রিয়াজ নিলয়কে ইশারা করতেই নিলয় বিছানা থেকে উঠে যায়। এরপর তাজকিয়ার পাশ দিয়ে নিচে নেমে গেল। রিয়াজ তাজকিয়ার হাত ধরে রুমে টেনে আনে। এরপর দরজাটা বন্ধ করে দেয়। তাজকিয়ার মুখে ভয়ের ছাপ। রিয়াজ দরজা বন্ধ করেই তাজকিয়ার সামনে এসে দাঁড়ায়। এরপর তাজকিয়ার ওড়নাটা ধরে, এক্ষুনি যেন টান দিবে। তখনই তাজকিয়া বলে ওঠে, আজব, আপনি কি করছেন এসব? রিয়াজ কথাটা শুনেই ওড়না ছেড়ে দেয়। এরপর তাজকিয়াকে বলল, তুমি নিজেই ইজ্জত চিনতে পারছো। তোমার অন্যতে হাত দেয় তুমি বুঝেছো ওইটা ঠিক হচ্ছে না, কিন্তু তোমার বাবাকে কেটে কুটে রান্না করা হচ্ছে, সেটাকে কেন বিবেচনা করতে পারছো না? রিয়াজের কথাই তাজকিয়া বেকুবের মতো বলতে শুরু করে, আপনি কি পাগল? কিসের বিবেচনা করব? আব্বুকে কেটে রান্না না করলে কি করবে?
ফেলে রেখে পচাবে? রিয়াজ আর কিছুই বলে না, বলবেও বা কি? যার যার নিয়ম যেটা, তারা তো সেটাকেই মানবে। রিয়াজ এসে দরজা খুলে দেয়, এরপর তাজকিয়াকে বলল, নিচে যাও, আমার ক্ষুধা নেই, আমি খাবো না। আর নীলা হয়তো নিচে বসে আছে, তাকে উপরে পাঠিয়ে দাও। তাজকিয়া কিছু না বলে নিচে নেমে আসে। রিয়াজ টেবিলের সামনে হতাশ হয়ে বসে যায়। সেই মুহূর্তে নিলয়ের আগমন ঘটে রুমে। নিলয় এসে পাওয়ার ব্যাংকের সাহায্যে ফোন চার্জে বসায়। রিয়াজ নিলয়কে বলল, আমার খাতার কলমটা দে। নিলয় সেটাই করে। রিয়াজ খাতা আর কলম নিয়ে শুরু করে দেয় কলম যুদ্ধ। প্রতিটা ঘটনা, প্রতিটা রহস্য, প্রতিটি কল্পনা সব লিখতে শুরু করে। আর লাস্টের পাতায় রিয়াজ এই কল্পনার সম্বন্ধে একটি সূত্র দেয়। তা হচ্ছে, পৃথিবীতে আমরা অনেক জাতের মানুষ বসবাস করি, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সহ নানা জাতের ধর্ম। কিন্তু আমরা সবাই মানুষ, অথচ আমাদের চিন্তা ভাবনা ভিন্ন। মুসলিম জাতিরা আল্লাহকে বিশ্বাস করে, হিন্দুরা পূজা দেয় ভগবানকে। এইখানে আমাদের মস্তিষ্ক সবার এক থাকলেও আমাদের শিক্ষা, আমাদের জানাটা ভিন্ন। আল্লাহ আছে জেনেও হিন্দুরা আল্লাহকে সিজদাহ দেয় না, আর ভগবান আছে জেনেও কোনো মুসলিম যিশু মূর্তির পায়ের কাছে এসে পূজা করে না। হিন্দুরা ভাবে মুসলিম ভুল, মুসলিম ভাবে হিন্দু ভুল, অথচ আমরা সবাই মানুষ। আমাদের সবার দেহ রক্ত মাংসে গড়া, আমাদের মস্তিষ্ক এক, এবং আমরা একটা কথাই বিশ্বাস করি যে আমাদের সৃষ্টিকর্তা রয়েছেন। কিন্তু আমাদের কর্ম ভিন্ন, আমাদের দোয়া ভিন্ন, আমাদের পূজা ভিন্ন, আমাদের চাওয়া ভিন্ন। এই গ্রামের মানুষদেরও এই অবস্থা। এরা নিজেদের মধ্যে একটা জাত করে নিয়েছে, নতুবা তাদের মস্তিষ্কে একটা জাত ঢুকিয়ে দেওয়া হয়েছে। বৃদ্ধ যেহেতু সব জেনেও এই নিয়ম মেনেছে, তবে এরা শিক্ষা নয়, কোনো এক অদ্ভুত কালো জাদু কিংবা অশরীরীদের মায়ায় বন্দি আছে। কারণ আমরাও তো মানুষ। আমরা মুরগির মাংস জোগাড় না করতে পারলে মাছ খাই, মাছ না থাকলে তরকারি বা শাকসবজি খাই, কিন্তু মানুষ কেটে খাই না। এরা মাছ খেয়েও জীবন নির্ভর করতে পারে, কিন্তু মানুষ কেন খাচ্ছে? এর অর্থ এদের উপর এমন কোনো জাদু চালানো হয়েছে, যার জন্য এদের মস্তিষ্কে একটা ভিন্ন জাত স্থাপন হয়েছে। এতে তারা আগের মতো মানুষকে ভালোবাসতে জানলেও ভিন্ন জাতটার জন্য এই হিংস্রতা প্রকাশ করে। হুট করে রিয়াজ কলম চালানো বন্ধ করে দেয়। থতমত খেয়ে আবার নিজেরই লেখাটা পড়তে শুরু করে। আর রিয়াজ নিজেই অবাক হয়। এই লাইনগুলো তো সে লেখার কথা না, তবে তার ভেতর থেকে এই কথাগুলো কেন বেরিয়ে এলো? এর অর্থ দুইটা: হয়তো রিয়াজ এইবার সত্যিই লেখক হবার যোগ্য, নতুবা এই লেখাগুলো সে লেখেনি, তার মস্তিষ্কে কেউ ভিন্ন ভিন্ন ঢুকিয়ে দিয়েছে, তার মস্তিষ্কে কেউ ভিন্ন চিন্তা ঢুকিয়ে দিয়েছে। রিয়াজ নিজেকে নিজেই সন্দেহ করতে শুরু করে। লেখাগুলোর মধ্যে গ্রামবাসীদের সমস্যা ফুটে উঠেছে, অর্থাৎ কেউ কোনো ইঙ্গিত দিচ্ছে রিয়াজকে। বৃদ্ধ লোকটার মাথায় যদি ভিন্ন জাত ঢোকানো যায়, তবে রিয়াজের মাথায়ও এই ভিন্ন চিন্তা ঢোকাতে কোনো ব্যাপার না। রিয়াজের কাছে এইবার এইটা স্পষ্ট হয়ে যায় যে এই গ্রামে শুধু সেই 3টা অশরীরী নয়, এই গ্রামে আরও হাজার হাজার অশরীরী আছে। এই গ্রামে প্রত্যেকটা শক্তির অধীনে থাকা অশরীরী বাস করে। এই গ্রামে কোনো আত্মা বাদ নেই। যারা বসবাস করে না, সব আত্মা অশরীরী এই গ্রামে আছে। আর কথাটা মাথায় আসতেই রিয়াজ চিৎকার মেরে নিলয়কে বলতে শুরু করে। পেয়েছি দোস্ত। হঠাৎ রিয়াজের চিৎকার শুনে নিলয় 3 হাত লাফ মেরে উঠে বলল, কই ভূত, কই ভূত, কই কই? আরে শোন, আমি একটা রহস্য সম্বন্ধে বুঝে গেছি। এই ব্যাপার তো ধীরে বললেও তো পারতি। অজানা কোনো ক্লু হঠাৎ মাথায় আসলে চিৎকার তো জোরে হবেই। এখন কিসের রহস্য সম্বন্ধে বুঝলি শুনি? এই গ্রামে শুধু আত্মা নয়, জিন, অশরীরী, দানব, দৈত্য, ভূত, প্রেত, আত্মাসহ কালো জাদুর মালিক সব অশরীরী বসবাস করে। এইটা তুই সুখবর শুনাইলি নাকি মরণ মন্ত্র শুনাইলি? দেখ, তা না। কিসের ধ্যাত? এতগুলো অশরীরের ভিতরে তুই আর আমি একটা সাধারণ মানুষ কিভাবে টিকব? না জানিস তুই কোনো জাদু, আর না জানি আমি কিছু। মারামারিটাও তোর আর আমার একজনের জানা নেই। কলেজে কত ধোলাই খেয়েছি, কিন্তু আজ অবধি কাউকে ধোলাই করতে পারিনি। এখানে এতগুলো ভূতকে কেমনে হারাবো আমরা? হারানোর বিষয়টা পরে আসছে, কিন্তু পৃথিবীর সব শক্তি কেন এই গ্রামে, সেটা রহস্য বের করতে পারলেই হয়তো আমরা অনেক কিছু জানবো। আগে বল, কিভাবে বুঝলি সব ভূতাত্মাই এই গ্রামে? শুরু থেকে আমরা এই অবধি 3 রকম অশরীরী দেখেছি। এরপর রিয়াজ গ্রামের মানুষদের মস্তিষ্কে ভিন্ন জাত ঢুকিয়ে দেওয়ার লাইনটা পড়ে শোনায়।
এরপর আবার বলে, আমাদের মস্তিষ্কে কালো জাদু প্রবেশ করবার শক্তি দানবের নেই, আর নেই কুকুর জাতীয় সেই দৈত্যের। এটা অন্য কোনো অশরীরী কাজ। অন্য কেউ কেন? এটা তো লাল চোখওয়ালা সেই অশরীর কাজও হতে পারে। তুই কি প্রতিজ্ঞা করে তর্ক করতে বসলি নাকি? বোঝার চেষ্টা কর। এখানে দানবের এরিয়া নদী আর জঙ্গল, কুকুরের মতো দেখতে দৈত্যের এরিয়া এই গ্রাম, আর চোখওয়ালা সেই অশরীরী এরিয়া ডাঙ্গাবাড়ি। আর এই মস্তিষ্কে ঢোকানোর অশরীরী একটা 12 ঘন্টা, তাদের ভাগ করে নেওয়া অশরীরী আরেকটা, গ্রাম থেকে পালানো বন্ধ করে অন্যজন। এইভাবে একটা ইউনিভার্সাল তৈরি করেছে এই গ্রামে, যার ফলে এই গ্রামের কোনো মানুষ এসে ফিরে যেতে পারে না। আর সরকার না পেরে ব্যান করে দিয়েছে গ্রামটা। কথার লজিক আছে, এই তো এইবার বুঝলি। কিন্তু আমি কিছুই বুঝিনি। আজব তো, মাত্রই বললি কথায় লজিক আছে। হ্যাঁ, লজিক আছে, কিন্তু লজিকটা আমার মাথায় ঢুকছে না। কোন গাধারি নিয়ে ফেসে গেলাম। রিয়াজ খাতা আর কলমটা ব্যাগে ভরে বারান্দায় আসে। দেখে সবাই খুব মজা করে বৃদ্ধের মাংস খাচ্ছে। রিয়াজের ক্ষুধা পেয়েছে অনেক, কিন্তু মানুষের মাংস তো আর খেতে পারছে না। বাসায় মাছ আছে কিনা দেখতে হবে। এখন তার দরকার তাজকিয়াকে। রিয়াজ উৎসব ভিড়ের মাঝে তাজকিয়া কোথায় আছে তা খুঁজে চলেছে। বারান্দা থেকে এত লোকের ভিড়, তাজকিয়া কোনটা চিহ্ন করাটাও মুশকিল। আর তখনই রিয়াজের চোখে একটা দৃশ্য বেঁধে যায়। সেই উৎসবে শুধু গ্রামের মানুষরাই নয়, এখানে অন্য কারাও এসেছে। রিয়াজ ভালোভাবে তাকিয়ে দেখে ভিড়ের মাঝে মাঝে কিছু মানুষের মতো লোক দেখা যাচ্ছে, যার চোখ জলজল করে জ্বলছে, একদম সাদা চোখ, আর সবার গায়ে একটা লাল জামা। রিয়াজ সাথে সাথে নিলয়কে ডাক দেয়। নিলয় দৌড়ে এসে বারান্দায় উপস্থিত হয়। রিয়াজ নিলয়কে বলে,